লেবু রে, অনেকদিন পরে স্কুল খুললো, একটি গান হয়ে যাক। আজকে গলাটা ভালো নেই, অন্যদিন গাইবো। অন্যদিন আবার কেন? বহুদিন পর আজকে স্কুল খুললো, আজকেই হয়ে যাক। না, আজকে গানটা গাইবো নাই, আজকে মুড নাই। ও লেবু লেবু, একটা গান গাও না। ও লেবু লেবু, ও লেবু সোনা, লেবু সোনা, একটা গান গাও না। পেশি যখন বলল তখন তো একটি গান গাইতেই হবে। কথা দিয়ার নাগর মেলায় আইলো না, নাগর সারা মেলা ভালো লাগে না, নাগর সারা মেলা ভালো লাগে না। কথা দিয়ার নাগর মেলায় আইলো না, নাগর সারা মেলা ভালো লাগে না, নাগর সারা মেলা ভালো লাগে না। আরে দাঁড়া রে সবাই, স্যার চলে এসেছে, স্যার চলে এসেছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। এই তোরা আবার আজকে গান বাজনা শুরু করেছিস তাই না? এই আর বাকিগুলা কোথায় রে? ওরা কি আজকে আসবে না? মে আই কামিং স্যার? আয় আয়, এখানে এসে কথা বল। ওই আরো একটু দূরে গিয়ে দাঁড়া। কেন স্যার, আপনার কি ছোঁয়াছুঁয়ি রোগ আছে? বক বক বন্ধ কর আর বল, স্কুলের টাইম কয়টা? 10 AM, মানে সকাল 10টা স্যার। তাহলে তোর লেট হলো কেন বল? স্যার, আমার শরীরটা ঠিক নেই স্যার। তোর তোর শরীরটা ঠিকই আছে, তোর মাথাটাই খারাপ। না স্যার, কালকে জ্বর এসেছিল। আচ্ছা, তাহলে জ্বর কিসে করে এসেছিল? টোটোতে করে এসেছিল না মোটর সাইকেলে এসেছিল? কি বলছেন স্যার? জ্বর কি কখনো মোটর ভ্যানে আসে বা টোটোতে করে আসে? জ্বর আমার শরীরে এসেছিল। যা, ভাগ তুই, জায়গায় গিয়ে বস। আর একটু অপেক্ষা কর, তারপর দেখবি তোর শরীরে জ্বর, থাপ্পড়, ঘুষি সব এক এক করে আসবে। তোরা দাঁড়িয়ে আছিস কেন? বসে পড়। দেখলি, গানটা না গাইলেই ভালো হতো। মাস্টার তো কেমন রেগে গেল। মে আই কামিং স্যার? এই হাবলু, তোরে তো লেট হলো কেন রে? স্যার, আজ সকালে আমাদের ঠাকুরমা আমাদের ছেড়ে চলে গেল। ওহো, ভেরি স্যাড, ভেরি স্যাড। সরি সরি সরি, খুবই দুঃখের কথা। তাহলে তুই স্কুলে আলি কেন? একদম 13 দিনের জন্য ছুটি নিতে পারতি, একদম শ্রাদ্ধ শান্তি নিয়ম ভঙ্গ করে আসতি। স্যার, আজ সকালে আমাদের ঠাকুরমা আমাদেরকে ছেড়ে গ্রামের বাড়িতে চলে গেল, এই দুনিয়া ছেড়ে যায়নি। যা ভাগ এখান থেকে, তোর সিটে গিয়ে বস। হ্যাঁ, তো আমার ছাত্র ছাত্রীরা সকলে মন দিয়ে শোন। সারা বছর তো তোরা আনন্দ ফুর্তি করেই কাটালি, সামনেই তোদের পরীক্ষা। এবার একটু মন দিয়ে পড়াশোনা কর, যাতে তোরা ভালো করে একটু টেনে টুনে পাশ করতে পারিস। স্যার, আপনি শুধু আমাদের টেনে টুনে নিয়ে পাশ করা ভাবছেন, আর আমি তো ভাবছি 95% নম্বর নিয়ে পাশ করার কথা। বাবা রে, 95% মার্ক নিয়ে তো তোদের পাশ করা দূরের কথা। তোরা অল সাবজেক্ট নিয়ে 95 নাম্বার পাবি কি নাই সেটাই ভাব আগে। 95 নাম্বার তো স্যার আমার বা হাতের খেল। এই বছর আমার 95% মার্কস পেতেই হবে। বাবা বলেছে, আমি যদি 95% মার্কস পেই তাহলে আমাকে একটা ব্যাটারি সাইকেল কিনে দিবে। আমি ব্যাটারিওয়ালা সাইকেলের কথা ভাবছি স্যার। 95% মার্কস পাওয়ার কথা ভাবছিস? তাও আবার তুই তুই কি দিবা স্বপ্ন দেখছিস? জানিস 95% নম্বর পেতে গেলে কত ঘন্টা পড়াশোনা করতে হয়? কমসে কম 22 থেকে 23 ঘন্টা পড়াশোনা করতে হয়, যেটা তোর পক্ষে একদম অসম্ভব। স্যার, আপনি আমাদেরও চেনেন না, একদম পড়ে পড়ে বইয়ের পাতা পর্যন্ত ছিঁড়ে ফেলবো। এমন পড়া পড়বো, একদম পড়ে পড়ে স্কুলের দেওয়াল পর্যন্ত ভেঙে ফেলবো। পড়ে পড়ে একদম ধোঁয়া উড়িয়ে দিব, ধোঁয়া। স্যার, আমার চান টান হাগা মোতা বাদ দিয়ে একদম পড়েই যাব, পড়েই যাব। 95% নম্বর পাওয়া আমাদের পক্ষে জল ভাত। 95% নম্বর পাওয়াটা আমাদের পক্ষে কোনো ব্যাপারই না। 365 দিন পড়াশোনা করে যদি না হয়, তাইলে আরও 1 সপ্তাহ বেশি গেদে পড়াশোনা করব, তাও 95% নাম্বার তো পেতেই হবে। আমি জানি যে তোরা পড়ে পড়ে কত যে দেওয়াল ভাঙবি আর কত গেদে পড়াশোনা করবি, তোদের আমি হারে হারে চিনি। এখনই যদি আমি জিজ্ঞেস করি যে বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারটা কি আছে, তাই তোরা বলতে পারবি না। স্যার, এটা আবার প্রশ্ন হলো?
যে বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারটা কি আছে। স্যার, এই কোশ্চেনটা কি কোনোদিন পরীক্ষায় এসেছে, না আগামী কোনোদিন আসতে পারে? আপনি বলুন স্যার। স্যার, ঘেটু ঠিকই বলেছে। বাংলা বইয়ের প্রথম চ্যাপ্টারটা কি, এটা কি কোনোদিন পরীক্ষায় এসেছে, না কখনো পরীক্ষায় আসবে? বাংলা পরীক্ষায় তো প্রশ্ন আসে, রচনা লেখো, চিঠি লেখো, গল্প লেখো, এইসব। হ্যাঁ স্যার, ঘেটু ঠিকই বলেছে। হ্যাঁ স্যার, ঘেটু ঠিকই বলেছে। হ্যাঁ স্যার, ঘেটু আর ফেলু দুজনেই ঠিক কথাই বলেছে। স্যার, ফেলু যেটা বলল সেটা তো আমি আগেই বললাম। বাংলা পরীক্ষায় গল্প লেখা আসে, জীবনী লেখা আসে, চিঠি লেখা আসে। বেশ, আমি রচনাতে পরে আসছি, তার আগে তোদেরকে কিছু স্যাম্পল প্রশ্ন ধরছি, দেখি কেমন পারিস। ঘেটু, তুই দাঁড়া। বলুন স্যার। মহাভারতের পাঠের থেকে তোকে একটা প্রশ্ন ধরি, তোর মনে আছে তো? হ্যাঁ স্যার, মনে আছে। আমি মহাভারতের পাঠের থেকে সব জানি, সব। বেশ, অর্জুনের সম্পর্কে তুই কি জানিস বল। স্যার, স্যার, স্যার অর্জুন, অর্জুন, স্যার মানে স্যার অর্জুন, অর্জুন, স্যার, স্যার, স্যার অর্জুন, অর্জুন, স্যার, স্যার মানে অর্জুন, অর্জুন। এই মাত্রই তো তুই কনফিডেন্সের সাথে বললি তুই সব জানিস, তাহলে আবার তোতলামি করছিস কেন? অর্জুন অর্জুন অর্জুন, হ্যাঁ আমি অর্জুন সম্পর্কেই জিজ্ঞাসা করছি। স্যার, অর্জুন, অর্জুন, স্যার অর্জুন দেখতে খুব সুন্দর ছিল। আর 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 স্যার কি জানো, পেটে আসছে, মুখে আসছে না। তোর পেটেই থাক, আর মুখে আনতে হবে না, তুই দুহাত তুলে দাঁড়িয়ে থাক। ওটাকে কালু নাকি? কালু, তুই বল, অর্জুন সম্পর্কে তুই কি জানিস? স্যার, স্যার, স্যার আমারও পেটে আসছে, মুখে আসছে না। বুঝেছি বুঝেছি, তুইও ওই একই দলের হয়ে গেছিস। এক কাজ কর, তোর পেটে একটু চাপ দে, দেখবি মুখে চলে আসবে। ওই ওই ইয়া ইয়া ইয়া। কি ইয়া ইয়া করছিস? স্যার, আমি পেটে চাপ দিচ্ছি খুব জোরে জোরে। স্যার চলে এসেছে, চলে এসেছে, স্যার মুখে চলে এসেছে। বেশ, যদি মুখে চলে এসেছে তাহলে তুই বল, অর্জুন সম্পর্কে কি জানিস? স্যার অর্জুন হলো, অর্জুন হলো, স্যার অর্জুন হলো একজন ভালো মানুষ। ওনার পুরো নাম হলো আলু অর্জুন। ওনার পুষ্পা ফিল্মটা খুব ভালো চলেছে। ওনার একটি ডায়লগ আমাকে খুবই প্রভাবিত করেছে, মেয়ে ঝুঁকে জ্ঞানী হি শালা। এই, তুই কি ভকভক করছিস? এইসব আমি ক্লাসে পড়াই। তোকে মনে হয় কি, তোকে মনে হয় কি, মনে হয় পিটিয়ে পিটিয়ে একদম ময়দা বানিয়ে ফেলি। তুই আর আমাকে রাগাস না, তুই একদম দুই হাত তুলে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক। এই লেবু, তুই দাঁড়া, তুই বল মানুষের দাঁতের রং কেমন? স্যার, মানুষের দাঁতের রং হলুদ হয় বটে। একদম ভুল অ্যান্সার, মানুষের দাঁতের রং সাদা হয়। তোর দাঁতের রং কেমন? স্যার, আমার দাঁতের রংটু সাদা, কিন্তু আপনার দাঁতের রংটু হলুদ বটে। তুই চুপচাপ থাক, না হলে কিন্তু তোকে আমি পরীক্ষার আগেই ফেল করিয়ে দিব। তুইও দুহাত তুলে বেঞ্চের উপরে দাঁড়া। স্যার, আমি বসবো? আমার পাটা কেমন জানি টন 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 করছে। করুক তোর পা টন টন, আমি তোকে বসতে দিব না। প্লিজ স্যার, না বসলে আমার আবার একটু পরে মাথা ঝনঝন করা শুরু করবে। প্লিজ স্যার, বসবো? বেশ, তাহলে তোকে একটা প্রশ্ন করছি, যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি। করুন স্যার, কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করুন। বল, নারঙ্গজেব ভারতে কবে এসেছিলেন আর কোথায় এসেছিলেন? ফেলুরে, স্যার আবার এটা কি জিজ্ঞেস করছে? নারঙ্গজেব কে? এর আগে তো আমি এ নাম কখনো শুনিনি। স্যার যেহেতু জিজ্ঞেস করেছে, তখন নারঙ্গজেব বলে কেউ ছিল। আমি কিচ্ছু জানি না, তুই বল। স্যার, নারঙ্গজেব কবে এসেছিল আমি জানি না, আর যদিও এসেছিল আমি তখন ছিলাম না। তার মানে তুই জানিস না? দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, তুই দুই হাত তুলে দাঁড়িয়ে থাক। এসি, তুই বল, নারঙ্গজেব কবে এসেছিল আর কোথায় এসেছিল? স্যার, আমি কোনোদিন মিথ্যা বলি না। মামার বাড়িতে বেড়াতে গেছিলাম, সেখানে 20 দিন ছিলাম, তখন হয়তো এসেছিল। আর আমি আসার আগেই সে কি জানি বাড়িতে চলে গেছে, তাই আমার সাথে দেখা হয়নি। সত্যি বলছি স্যার, আমার সাথে দেখা হয়নি। বাপ রে বাপ, তোরা তো এক একটা যন্ত্র না, তোরা এক একটা গুপি যন্ত্র। স্যার, আমার মনে হয় নারঙ্গজেব ইংরেজদের সময় এসেছিল। আরে অকর্মার দল,
নারঙ্গজেব বলে কেউ ছিলই না। আমি তোদের কনফিডেন্স দেখার জন্য ভুল কোশ্চেন করেছিলাম। দেখলাম তোরা কে কে কি অ্যান্সার দিস। তোরা এটাও জানিস না যে নারঙ্গজেব বলে কেউ ছিলই না। স্যার, তাহলে আমাদের ভুল কোশ্চেন কেন জিজ্ঞাসা করলেন? স্যার, আমাদের সাথে এইটা কি করলেন আপনি? আপনি যদি আমাদেরকে ভুল কোশ্চেন জিজ্ঞাসা করেন তাহলে আমরা উত্তর দিব কোথা থেকে স্যার? লেবু, বেশি বাকামি করিস না। আমি ভুল প্রশ্ন করে তোদের কনফিডেন্স লেভেল দেখছিলাম। স্যার, চিঠি রচনা এইসব ধরুন স্যার। বেশ, তোরা যদি এতই চিঠি রচনা জানিস তাহলে ওখান থেকেই প্রশ্ন ধরি। নে গেটু, তুই বল, আগামী অক্টোবর মাসে তুই 2 দিন স্কুলে আসতে পারবি না। তার জন্য প্রিন্সিপাল স্যারকে ছুটি মঞ্জুর করার জন্য একটা চিঠি লিখবি। তাহলে তুই কি লিখবি বল। স্যার, এ তো একদম সহজ স্যার। টু দ্য প্রিন্সিপাল, বরজানা জুনিয়র হাই স্কুল। মহাশয়, আমার বিনীত নিবেদন, এই যে আমি ঘেটুন্দর কুলছোটে ওরূপে ঘেটু, আমার দিদির দেওরের বিয়ার উপলক্ষে আগামী 5 ও 6 অক্টোবর স্কুলে উপস্থিত থাকিতে পারিব না। তাই আপনার কাছে মাথা নষ্ট করিয়া করজোরে আবেদন করিতেছি, ওই 2 দিন আমার ছুটি মঞ্জুর করিয়া দিবেন। আমি এটাও জানি যে আমার কথা আপনার বিশ্বাস হইবে না, তাই ওই বিবাহতে আপনার ও আপনার পরিবারের নিমন্ত্রণ রইল। আপনি আপনার পরিবার দিগকে লইয়া 5 ও 6 অক্টোবর আমার দিদির বাড়িতে আপনি পদধূলি দিবেন এবং যাহা আয়োজন করা হইবে তাহাই পেট পুরিয়া খাইয়া যাইবেন। ইতি আপনার বিশ্বস্ত অনুগত ছাত্র ঘটিন্দ্র কুলচটে অরূপে ঘেটু। বাহ বাহ বাহ, কি সুন্দর চিঠি লেখা, কি সুন্দর ভাষা। কিন্তু প্রবলেম একটাই, তোকে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও তোকে মারতে পারছি না। স্যার, বসবো এবার? না, তুই শুধু হাত দুটি নিচে নামাতে পারবি, বসতে পারবি না। কালু, তুই দাঁড়া। তুই বল, তোর প্রিয় বন্ধু পটাইয়ের দাদা 191 বছর বয়সে মারা গেছেন। এই খবর শুনে তুই পটাইকে তোর সমবেদনা জানিয়ে মানে দুঃখ প্রকাশ করে একটি চিঠি লিখবি। তুই কি লিখবি বল। স্যার, প্রথমত আমার পটাই বলে কোনো বন্ধুই নেই, আর দ্বিতীয়তে আমার সব দাদুরা 3য় বিশ্বযুদ্ধে মারা গেছেন। তাই স্যার, এই চিঠিটা আমার পক্ষে লেখা সম্ভব না। আমাকে আর রাগাস না কিন্তু তুই, না হলে কিন্তু এখনই তোর পিঠে কিল চর ঘুষি পড়ে যাবে। এই, কে পারবি বলতে? কি ব্যাপার, সবাই যে চুপ করে আসিস? চিঠিটা কেউ বলতে পারবি না? স্যার, আমি বলবো। তুই তো আবার উল্টো পাল্টো নিজে বানিয়ে বুনিয়ে বলা শুরু করবি। বেশ, কেউ যদি বলতে পারছে না তাহলে তুই বল। খারাপ লাগলেও নিরুপায় হয়ে আমার শুনতে হবে। স্যার, প্রশ্নটা আরেকবার বলুন, কি চিঠি লিখবো? ওই দেখ, তুই প্রশ্নটাই মন দিয়ে শুনিস নেই। এই শোন, এই ধর, তোর প্রিয় বন্ধু পটাইয়ের দাদু 191 বছর বয়সে মারা গেছেন। এই খবর শুনে তোর প্রিয় বন্ধু পটাইকে তোর সমবেদনা জানিয়ে মানে তোর দুঃখ প্রকাশ করে একটা চিঠি লিখবি। তুই কি লিখবি বল। স্যার, বলছি স্যার। প্রিয় বন্ধু পটাই, গতকাল তোর চিঠি পেয়েছি। তোর চিঠির খামটো খুলেই আমার গায়ের লোম একেবারে দাঁড়িয়ে গেছে। আমার হাতের তালু থেকে পায়ের তালু পর্যন্ত একদম ঘেমে জল টপ টপ পড়া শুরু করেছে। তোর দাদু আর পৃথিবীতে নেই, এই কথাটা শুনে আমার দাঁতটা একদম খিচিমিচি ধরে যাচ্ছে। এত অকালে, এত অল্প বয়সে তোর দাদু আমাদেরকে ছেড়ে চলে যাবে, এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। কথাটা বিশ্বাস করতে যেন আমার পেটের নাড়িভুড়ি একদম শুকিয়ে যাচ্ছে। কি সব বলছিস? 191 বছর বয়সে মৃত্যু হয়েছে, এটা আবার অকাল মৃত্যু হলো কি করে? স্যার, 191 বছর বয়স, এই 5G জামানায় এটা আবার বয়স হলো? শুধু 91 বছর বাঁচতেই মানুষের গাল ঘাম ছুটে যায়, আর উনি তো 191 বছর বেঁচেছে। স্যার, বন্ধুটা কার আর চিঠিটা কে লেখছে? বন্ধু তোর, আর চিঠিটা তুই লিখছিস। তাহলে আপনি শুধু শুনে যান। প্রিয় বন্ধু পটাই, তোর দাদু মানে আমারও দাদু। তোর মনে আছে করোনার সময় আমি যখন তোদের বাড়ি গেছিলাম, তখন দেখতাম তোর দাদু করোনার ভয়ে ঘরের মধ্যে মুখে চটের বস্তা বেঁধে রাখত, আর প্রতি 10 মিনিট অন্তর অন্তর সাবান দিয়ে হাত মুখ ভালো করে ধুতো আর স্যানিটাইজ লাগাতো। তোর মনে আছে তোর দাদুর পানের ডিব্বার ভিতরে সুপারির বদলে ছোট ছোট পাথর দিয়েছিলাম, সেটা খেয়ে
তোর দাদুর দাঁত ভেঙে গিয়েছিল। তারপরে তোকে আর আমাকে তোর দাদু ল্যাংটা করে মেরেছিল। কত কথা স্মৃতি মনে পড়ে যাচ্ছে রে। দাদু কুমড়া খেতে কি ভালোবাসতে রে। তারপরে দাদু কাঁঠালের থেকে কাঁঠালের আটি খেতে ভালোবাসতো। দাদু দুধ খুব কম খেত, কিন্তু দুধ খেতই না, কিন্তু দুধের সরটা খেতে খুব ভালোবাসতো রে। তোর মনে আছে রে, ছোটকালে আমি আর তুই মাংসগুলো খেয়ে নিতাম, আর তোর দাদু হাড়গুলো চিবিয়ে চিবিয়ে খেত। তোর দাদু মাংস খেতে ভালোবাসতো না, কিন্তু মাংসর হাড়গুলো খেতে খুব ভালোবাসতো। কত কথাই স্মৃতিতে পড়ে যাচ্ছে রে, কত কথাই মনে পড়ে যাচ্ছে রে পটাই। একদিন তুই মিষ্টি ভেবে নারকেলের গুটিগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছিলি, আর তোকে তোর দাদু দেখতে পায়ে চুলের মুঠি ধরে কি মার মারল রে। মনে পড়ছে পটাই, এখন সব কথা আমার মনে পড়ে যাচ্ছে। একবার দাদু টিকিট না কেটে ট্রেনে উঠেছিল, টিটিয়ে দাদুকে 10 টাকা ফাইন করেছিল। তারপরে দাদু আর টিকিট না কেটে ট্রেনে আর চাপতো না, টিকিট কেটে হেঁটে হেঁটে লাইন ধরে যাচ্ছিল। তারপরে টিকিট কেটে টিটির ভয়ে আর ট্রেনে কোনোদিনও উঠতো না। তারপরে কত কথাই স্মৃতিতে পড়ে যাচ্ছে রে, কত কথাই মনে পড়ে যাচ্ছে রে, কত কথা। তারপরে আর দাদু আমাদের মধ্যে নাই পটাই, এই কথাই ভাবছি রে পটাই। এই তুই থাম এবার। তোর বন্ধুর কাহিনী তোর কাছে রাখ, তোর আর বলতে হবে না। আর একটু হলেই কিন্তু আমি একদম অজ্ঞান হয়ে যাব। তোরা সবাই বস, আমি এখন আসি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।